যাক। তুঙ্গনাথের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু সেখানে পৌঁছাবার রাস্তাটা একটু কঠিন হয়। সবার মনে একটাই প্রশ্ন যে সেখানে আমরা কিভাবে পৌঁছাবো, আমাদের কত খরচ হবে, কোথা থেকে গাড়ি বুক করতে হবে, কোথায় থাকতে হবে, এরকম সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আমার এই ভিডিওটা তোমাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর এই সমস্ত ইনফরমেশন নিয়েই আমার এই ভিডিওটা। তাহলে চলো যাওয়া যাক তুঙ্গনাথ। হর হর মহাদেব ভোলে বাবার নাম নিয়ে এবার পৌঁছে যাব পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। হ্যালো ফ্রেন্ডস, আবারও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চকেদার দর্শন। তো ফার্স্ট কেদার দর্শন আমরা করেছি, সেটা হচ্ছে কেদারনাথ 2024-এ। এবার আমরা বেরিয়ে পড়ছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর আমরা কিভাবে যাচ্ছি, আমাদের কত খরচ হচ্ছে, আমরা কোথায় থাকছি, সমস্ত ইনফরমেশন দেবো তোমাদের যেতে যেতে। এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশনে, আর এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে হরিদ্বারের উদ্দেশ্যে দুন এক্সপ্রেস ধরে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল একটু আগে, এই মাত্র থামলো, কিন্তু আকাশে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এখনো প্রচন্ড মেঘ আছে। এখন শুধু ট্রেনের অপেক্ষা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি সকাল 9:30 বেজে গেছে। এখন আমরা আছি মুঘলসরাইতে। এখন ভাবছি একটু চা খাবো। তোমাদের দাদাভাই গেছে চা আনতে, বাইরে স্টেশনে নিচে নেমে চা আনতে গেছে, কারণ ভেতরের চাটা একটু ভালো না, ওখান থেকে আমরা খাবো না। তো বাইরে গেছে চা আনতে, দেখা যাক কে আনে। তো সেটা খাবো, খেয়ে একটু ফ্রেশ হবো। ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কারণ রাত্রে ঘুম হয়নি। এই দেখো তোমাদের দাদাভাই গেছিল মুঘলসরাই স্টেশনে নেমে চা আনতে, আর সকালবেলায় দেখো কি নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে। আর এই টেস্টটা ভীষণই বাজে, তবুও খাচ্ছি। কেনা হচ্ছে, খেতে তো হবে। তো চল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এ দেখো এখন বাজে সকাল 5:30, মানে 5:36। আর এখন আমরা আছি কোন স্টেশনে তো পারছি না। যাই হোক, আমাদের ট্রেনটা 40 মিনিট লেট দেখাচ্ছে। আমরা 6টার মধ্যে ঢুকবো হরিদ্বার। আমরা ভেবেছিলাম সকালবেলা হরিদ্বার স্টেশনে নেমে ওখান থেকেই বাস ধরে নেব তুঙ্গনাথের জন্য, কিন্তু আজকে সেটা সম্ভব হলো না, যার জন্য আমাদের মনে হয় আজকে হরিদ্বার স্টে করতে হবে। তো চলো দেখা যাক, আগে নেমে নিই, তারপরে বাকি ইনফরমেশন তোমাদের নেমে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এই মাত্র আমরা হরিদ্বার স্টেশনে নামলাম। আমাদের নামার কথা ছিল 5:30টায়, কিন্তু আমাদের ট্রেনটা 40 মিনিট লেট করায় আমরা নেমেছি হচ্ছে 6:21-এ। তো যাই হোক, আর আমরা ভেবেছিলাম যে হরিদ্বার স্টেশনে নেমে এখান থেকে বাইরে থেকে তুঙ্গনাথের জন্য বাস ধরে নেব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ তুঙ্গনাথ হোক, কেদারনাথ হোক বা বদ্রীনাথ হোক, এর জন্য বাস ছাড়ে 4:30 থেকে 5টা বা 6টার মধ্যে বাস ছেড়ে দেয়। তো আমরা অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছি, বাস ছেড়ে দিয়েছে, এখন বাস পাওয়া সম্ভব না, যার কারণে আমাদের আজকের দিনটা এখানে স্টে করতে হবে। আর আজকে স্টে করে বাসটা কালকের জন্য বুক করে রাখতে হবে, তারপর আমরা কালকে বেরিয়ে পড়বো তুঙ্গনাথের জন্য। তো আমি বলবো হরিদ্বার স্টেশনে নেমেই যদি কেউ বাস ধরে কেদারনাথ, বদ্রীনাথ বা তুঙ্গনাথ বা অন্য কোথাও যেতে চাও বা ঋষিকেশ যেতে চাও, তো এখান থেকে বাস, ট্যাক্সি বিভিন্ন কিছু পেয়ে যাবে। আর যদি কেউ চাও যে না আমরা আজকে এখানে স্টে করব, আমার মনে হয় হরকিপরি ঘাটের কাছে স্টে করাই সব থেকে বেটার অপশান, কারণ ওখান থেকেই তোমরা গঙ্গা আরতিটা খুব ভালো করে দেখতে পারবে। আমরা হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি। তো তোমরা যদি কেউ চাও এই স্টেশন থেকে বেরিয়েই তোমাদেরকে দেখাবো, বেরিয়েই তোমরা বাস পেয়ে যাবে কেদারনাথ, তুঙ্গনাথ বা বদ্রীনাথ বিভিন্ন জায়গার জন্য। কিন্তু সেই বাসটা যদি কেউ 4:30 বা 5টার মধ্যে নেমে যাও এখানে, তাহলে সেটা সম্ভব না, হলে বাস 6টার মধ্যে সব বাস বেরিয়ে যায়। আর আমরা অলরেডি লেট, যার জন্য আজকে বাসটা পাবো না, এখানে স্টে করবো। তো যাওয়া যাক, আমরা এখন যাবো হরকিপরি ঘাটেই। তো ফার্স্ট তো আমরা টোটো ধরবো, আর টোটো ধরার আগে একটু বার্গেনিং করে নেব, যাতে একটু কমে পাওয়া যায়। তো চলো আমরা কতটা কমে পাই
তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে এক্সিট গেট, এখান থেকে আমরা এই যে রোডের থেকে টোটো ধরে নেব। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেলাম। এখান থেকে হরকিপুরি ঘাট যাওয়ার জন্য নর্মালি 15 টাকা করে ভাড়া। সেখানে বেরিয়ে স্টেশন থেকে বেরিয়েই লাগেজ দেখা মাত্রই 100 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা যে যার মতো ভাড়া চেয়ে নিচ্ছে। তো আমি বলবো একটু বার্গেনিং করে নেবে। আর এবছর দেখছি একটু বেড়েছে, সেক্ষেত্রে হচ্ছে পার হেড 20 টাকা করে। তো চলো সেটাও ঠিক আছে, 15 টাকা থেকে 20 টাকা, তাই বলে 100 টাকা 80 টাকা এটা তো সম্ভব না। আর এই দেখো বাইরে বেরিয়ে এই রোড ধরে আমরা চলে যাব হরকিপুরি ঘাট। দেখো আমরা জেনে শুনে বার্গেনিং করে নিয়ে উঠলাম। আমাদের 20 টাকা করে পার হেড ভাড়া নিল, কিন্তু আমাদের হোটেলের সামনে তো দূরের কথা, আমাদের হরকিপুরি ঘাটের সামনেও নামালো না। যাই হোক, যেহেতু আমাদের রাস্তাটা চেনা, যার কারণে আমরা এখান থেকে হেঁটেই চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এখানে নতুন আসবে তারা কিন্তু একটু বার্গেনিং করে শুনে জেনে তারপরে উঠবে, কারণ যেখানে সেখানে নামিয়ে দিলে প্রচুর গলি, এখানে যাওয়াটা একটু সমস্যা। আর এবছর জানি না ভিড়টা প্রচণ্ডই কম। এই বছর যে কেদারনাথ ওপেনিং টাইম থেকে যে হারে ভিড় হয় তার তুলনায় অর্ধেকও নেই ভিড়, প্রচুর হালকা, রাস্তায় কোনো লোকজনই নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা পেছনে। এবার ফার্স্টে আমরা রুমটা বুক করে নিই, বাদ বাকি গল্প তোমাদের সঙ্গে পরে করব। আমরা ভোলাগিরি ধর্মশালাতে একটা রুম পেয়ে গেছি। রুমটা একটু ছোট, কিন্তু চলো একটা রাতের ব্যাপার। যেহেতু আমাদের এখানে আজকে স্টে করার কোনো ইচ্ছা ছিল না, আমাদের ট্রেনটা লেট করেছে, যার কারণে আমরা এখানে স্টে করতেও এক ধরনের বলতে পারো বাধ্য হয়েছি। কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা আজকে ট্রেন থেকে নেমেই বাস ধরবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। আগেই বলেছি বাসগুলো অলরেডি ছেড়ে দিয়েছে। এখান থেকে বাস ছাড়ে 4:30 থেকে ছাড়া স্টার্ট হয়, 6টার মধ্যে সব বাস বেরিয়ে যায়, কারণ অনেকটা লং ডিস্টেন্স, যাতে করে আমাদের ওখানে সকাল সকাল পৌঁছে দিতে পারে। রুম বুক করার পর প্রথম কাজ হবে আমাদের ফ্রেশ হয়ে নিয়ে বাইরে গিয়ে, মানে সেই স্টেশনের কাছে ওখানে গিয়ে আমাদের বাসটা বুক করে নেওয়া তুঙ্গনাথের জন্য। অ্যাডভান্স বুকিং করলে কি হয়, আমরা বাসের সামনের সিটগুলো পেতে পারি, ওখানে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আমরা দিনের দিন, মানে ধরো কেউ যদি চায় যে 4:30-5টার সময় গিয়ে ওখানে বাস বুক করে বাসে উঠে যাবে, সেক্ষেত্রে বাসওয়ালারা যে সিট দেবে সেই সিটই তোমাদের নিতে হবে। তোমাদের কাছে পছন্দ করে নেওয়ার মতো কোনো অপশান থাকবে না। আর যদি কেউ ছোট গাড়িতে যেতে চাও, সেটাও তোমাদেরকে আগের দিন বুক করে নিতে হবে। তো চলো এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাব বাস বুক করতে। আমরা বেরিয়ে পড়েছি বাস বুক করতে যাওয়ার জন্য। তোমাদেরকে জানিয়ে দিই, হরকিপুরি যে ঘাট, হরকিপুরি ঘাটের থেকে যদি তোমরা কেউ টোটোয় করে স্টেশন যেতে চাও, তোমাদের লাগবে হচ্ছে 4 থেকে 5 মিনিট। আর যদি কেউ পায়ে হেঁটে যেতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের লাগবে 6 থেকে 7 মিনিট। তো এবার আমরা হেঁটেই যাব। তোমরা ভাবছো আসার সময় আমরা ভাড়া দিয়ে 2 টাকা করে ভাড়া দিয়ে এখানে আসলাম, এখন আবার যাওয়ার সময় আমরা হেঁটে যাচ্ছি। এর কারণ এটাই, এখান থেকে তো বেশি দূর না, খুব অল্প সময় লাগে, আর হেঁটে যেতে খুব ভালোই লাগে। আর আসার সময় এই কারণে আমরা এসেছি, কারণ আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল, আর লাগেজ নিয়ে তো হেঁটে আসা সম্ভব না, যার কারণে আমরা টোটোটা ধরে এসছিলাম। এখান থেকে গঙ্গাটা দেখা যায়, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই দেখো এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে। এই দেখো এই সামনে এই রোড দিয়ে উঠে এসে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন রোড। আর এখান দিয়ে আমরা বাস সাইডের রাস্তা ধরে চলে যাব, মেন রোডে উঠে বাঁদিকে চলে যাব আমরা স্টেশন। এই দেখো স্টেশন, আমরা চলে এসেছি স্টেশনের কাছে। এটা হচ্ছে হরিদ্বার স্টেশন, মানে স্টেশনের অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে বহু অফিস, যেখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, যেমন কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস বুক করতে পারো। ভোরবেলা বাসটা এখান থেকেই ছাড়ে, তোমাদেরকে বাস ধরার জন্য এখানেই আসতে হবে স্টেশনের কাছে। এখান থেকেই তোমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসগুলো ছাড়বে। তো চলো এবার আমরা যে কোনো একটা অফিস রুম দেখে সেখান থেকে বাসটা বুক করে নেব। তো আমাদের বাস বুক করা হয়ে গেছে, আমাদের বাসের সমস্ত ডিটেলস তোমাদের আমি রুমে গিয়ে দেবো। তার আগে বলে দিই, শুধু বাস না, তোমরা চাইলে তোমরা মানুষ হিসাবে, মানে তোমরা কতজন আসছো সেই হিসাবে তোমরা গাড়ি বুক করতে পারো। যদি তোমরা চাও যে আমি ছোট গাড়ি নেবো, তো সেটাও এখান থেকে পেয়ে যাবে, সব অফিস রুম থেকে তোমরা সেটাও বুক করতে পারবে।
আর যদি ভাবো যে না আমরা বেশি মানুষ আসছি তাহলে এখান থেকে ট্রাভেলারও তোমরা পেয়ে যাবে, সেটা নিজেদের সুবিধা মতো তোমরা তোমাদের গাড়িটা বুক করে নিতে পারো। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। যাই হোক, এবার কোনো ভালো বাঙালি হোটেল থেকে সেখানে ঢুকবো আর কিছু খেয়ে নেবো আগে, তারপর বাকি কথা পরে হবে বন্ধুরা। মুখও চলছে না, শরীরও চলছে না, কোনোটাই চলছে না। আমাদের হরিদ্বার থেকে যাত্রা শুরু হবে তুঙ্গনাথের উদ্দেশ্যে, যার জন্য আমরা বাস টিকিট করতে গেছিলাম। এই দেখো আমরা বাসের টিকিটটা করে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস টিকিটের রসিদ, আর আমাদের পার সিট পড়েছে 800 টাকা করে। আমরা যাব এখান থেকে মানে হরিদ্বার থেকে কুন্ড পর্যন্ত, আমাদের টিকিট হচ্ছে কুন্ড পর্যন্ত, আর সেখান থেকে আমাদের আবার ছোট গাড়ি করতে হবে। আর ছোট গাড়ির ভাড়া আমরা ওখানে গিয়েই জানতে পারবো, তারপর তোমাদেরকেও জানাতে পারবো যে ওখান থেকে চোপতা পর্যন্ত মানে কুন্ড থেকে চোপতা পর্যন্ত ছোট গাড়ি কত নেয়। তারপর চোপতার থেকে পরের দিন সকালবেলায় শুরু হবে আমাদের ট্রেকিং, সেটা হচ্ছে তুঙ্গনাথের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হরিদ্বারের একটু ঘাটে যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা, মানে পুরোপুরি 5টা। আমাদের বাস ছাড়ার কথা ছিল, মানে আমাদের রিপোর্টিং টাইম ছিল বাস স্ট্যান্ডে, সেটা হচ্ছে 4:30। আর আমাদের ঘুম ভেঙেছে 4:29-এ, মানে কোনো রকম জামাটা পরে ব্যাগটা নিয়ে বেরিয়ে এসেছি, মানে হাঁপাতে হাঁপাতে, মানে আমার গায়ের ঘাম এখনও শোকায়নি, এরকম একটা পরিস্থিতি। তো এসে দেখি এখনও বাসটা ছাড়েনি, কিন্তু 10 মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দেবে। তাই ভাবছি যদি আর 10 মিনিট লেট হয়ে যেতাম তাহলে মানে আজকের বাসটাও মিস করতাম। তো যাই হোক, সবই ভোলেনাথের ইচ্ছা। এখন বাসের টাইম হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে দেখো এই কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ যার বাসগুলো এখান থেকে ছাড়ে, তো তোমাদের জায়গাটা দেখাচ্ছি। একদম স্টেশনের অপোজিট সাইডে বাসগুলো দাঁড়িয়ে আছে। দেখো এই যে এখান থেকে বাসগুলো ছাড়ে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো স্টেশনের একদম বাইরে থেকে এই যে বাসগুলো ছাড়ছে। দেখো এই যে তোমাদের বলেছিলাম একদম পাঁচিলের ঠিক বাইরেই, গেট থেকে বেরিয়েই এই দেখো বাসগুলো সব দাঁড়িয়ে আছে। আর যদি কেউ চাও যে ট্রেন থেকে নেমে আমরা বাস ধরবো, তো ট্রেন যদি রাইট টাইমে নামায় তো তোমরা ট্রেন থেকে নেমেই বাইরে এসে বাস ধরতে পারো, ডাইরেক্ট টিকিট করে, কোনো অসুবিধা নেই এখান থেকে। কিন্তু সেটা 6টার মধ্যে হতে হবে। তো 6টার আগেই বাসগুলো ছেড়ে দেয়। 5:30টার মধ্যে হলে সব থেকে ভালো হয়, যদি 5:30টার মধ্যে তোমরা বাস টিকিট করে বাসে উঠে যেতে পারো ওখান থেকে। তো চলো এখন আমরা বাসে গিয়ে বসি, কারণ অলরেডি লেট হয়ে গেছে, এখনই বাস ছাড়বে। তো বাকি ইনফরমেশন দেবো তোমাদের যেতে যেতে। এখন বাজে 5:30, আর আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক, হর হর মহাদেব। এখন বাজে সকাল 8টা, আর আমাদের বাস এইমাত্র দাঁড়ালো এতক্ষণ চলার পর। মানে আমাদের বাস ছেড়েছিল 5:30টায়, 5:30 থেকে বাস চলেছে, 8টার সময় বাস থেমেছে। তার মানে পুরো 2.5 ঘন্টা টানা চলেছে। 2.5 ঘন্টা চলার পরে আমাদের বাস থেমেছে। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম। তো এখান থেকে সবাই ব্রেকফাস্ট করে নেবে, ব্রেকফাস্ট করার পরে তারপরে বাস আবার ছাড়বে। আর আমরা যে জায়গাতে এখন আছি তার নাম হচ্ছে 3 ধারা। তো চলো এই 3 ধারা জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 3 ধারা। তো ধারা তো আমি এখানে একটাই দেখতে পাচ্ছি, মানে নদী, বাকি আর দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই যে এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। এখান থেকে সকাল সকাল 2টো রুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আর এখন চলবে গাড়ি পুরো কুন্ড পর্যন্ত, তারপর চোপতা, তারপরে গিয়ে খাওয়া দাওয়ার কথা ভাবা যাবে। তো চলো যাওয়া যাক। আর সকাল সকাল 2টো রুটি খেয়ে
ভালো লাগছে না, কারণ এখন বাসে উঠবো তো একটু গা পাকাচ্ছে। তো দেখা যাক, যা হয় দেখা যাবে। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে ত্রিবেণী সঙ্গম হয়ে পাহাড় নদী দেখতে দেখতে পৌঁছেই গেলাম আমরা কুন্ড। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কুন্ডে, এখন বাজে বেলা 12টা। এখন এইমাত্র আমরা কুন্ডে নামলাম, এখান থেকে আমরা গাড়ি ধরবো চোপতার জন্য। এই যে যে কুন্ড যে জায়গাটায় আমরা নামলাম চোপতা যাওয়ার জন্য, চলো এই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখনো নাকি প্যাসেঞ্জার কম, গাড়িগুলো ভরবে না, যার জন্য এখনো গাড়ি ছাড়ছে না। যখন প্যাসেঞ্জার ফুল হয়ে যাবে গাড়িতে তখন গাড়িটা ছাড়বে। যাই হোক, গাড়িওয়ালার ওয়েট করছে প্যাসেঞ্জারের জন্য, আর আমরা ওয়েট করছি গাড়ির জন্য। তো ওয়েট করি, দেখা যাক কখন গাড়িটা ছাড়ে। আর চোপতায় যাওয়ার জন্য ছোট গাড়ি ভাড়া পড়ে পার হেড 300 টাকা করে, সেটা হচ্ছে শেয়ার কার। আর পার্সোনাল ভাবে গাড়ি নিলে সেটা আমার জানা নেই কত। কুন্ড থেকে চোপতা হচ্ছে 41 কিলোমিটার। এখানে ভাড়াটা এই কারণে বেশি নেয়, এখান থেকে গাড়ি তো লোড হয়ে যাবে কিন্তু যখন আসবে খালি গাড়ি আসবে, যার জন্য ভাড়াটা একটু বেশি। আমরা কুন্ডে দাঁড়িয়েছিলাম ছোট গাড়ি ধরার জন্য চোপতা যাব, কিন্তু যেহেতু প্যাসেঞ্জার কম ছিল যার জন্য ছোট গাড়ি ছাড়েনি। আমরা একটা বাস ধরে চলে এসেছি উকিমঠ, পার হেড পড়েছে 30 টাকা করে। তো একটা বাস ধরে চলে এসেছি উকিমঠ। এখন উকিমঠ থেকে আমরা যাব চোপতা একটা ছোট গাড়ি ধরে। তো দেখা যাক এখান থেকে ছোট গাড়ি চোপতায় কত নেয় পার হেড, সেটা আমি তো জানি না, আমি নিজেও জানবো, তোমাদেরকেও জানাবো। দেখা যাক কোন গাড়িটা যায়, সে গাড়ি ঠিক করে তার ভাড়া জেনে নিই, তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম চোপতা। ওই দেখো, ওটা হচ্ছে তুঙ্গনাথ ট্রেকের গেট, ওখান থেকে শুরু হয় তুঙ্গনাথ ট্রেক। যারা তুঙ্গনাথ আসতে চাচ্ছ বা আসছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলবো। হরিদ্বার থেকে কুন্ড পর্যন্ত তোমরা বাস টিকিট না করে ডাইরেক্ট উকিমঠ পর্যন্ত করবে, যাতে করে তোমাদের অনেক সুবিধা হবে। উকিমঠ থেকে মাত্র 200 টাকা পার হেড তোমরা চলে আসতে পারবে ছোট গাড়ি করে চোপতা। আর যারা আমার মতো ভুল ইনফরমেশন নিয়ে না জেনে কুন্ড পর্যন্ত টিকিট কেটেছো বা কাটছো বা ভেবে রেখেছো যে কোন পর্যন্ত টিকিট কাটবে চোপতা আসার জন্য, তারা আমার মতোই ভুলটা করবে। কারণ কোনো কিছু না জেনে বা কোনো জায়গায় না এসে কোনো কিছু এক্সপিরিয়েন্স করা যায় না, আর কোনো কিছু এক্সপিরিয়েন্স না করে সঠিক ইনফরমেশান দেওয়া যায় না, কোনো সঠিক কোনো কিছু এক্সপ্লোর করা যায় না। তো আমি এসে দেখেছি, আমরা কোন পর্যন্ত আমার বাস টিকিট ছিল, তো কোন পর্যন্ত এসে দেখি ওখানে কিছু নেই, শুধু একটা ব্রিজ, দুটো দোকান আর 4-5টা গাড়ি। আর গাড়িতে গাড়ি ফুল না হলে গাড়ি ছাড়বে না। তো সেখান থেকে খুবই প্রবলেম হচ্ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি একটা বাস এসছে, সেটা গেছে উকিমঠ পর্যন্ত। তো সেই বাসে প্রচণ্ড ভিড় ছিল, তো অনেক ল্যাগেজ নিয়ে আমরা খুব কষ্ট করেছি উকিমঠ পর্যন্ত বাসে করে আমরা উকিমঠ নেমেছি। তারপর ওখান থেকে একটা ছোট গাড়ি করে আমরা চলে এসেছি চোপতা। তো আমি বলবো আমার মতো ঠেলা কেউ এসো না, তোমরা ডাইরেক্ট উকিমঠ পর্যন্ত বাস টিকিট করো, তারপর ওখান থেকে ছোট গাড়ি করে রিল্যাক্সে চলে আসো চোপতা। আর অনেক সময় কি হয়, রাস্তায় অনেক রকম প্রবলেম হতে পারে, যেমন ল্যান্ডস্লাইড হতে পারে বা ট্রাফিক জ্যাম থাকতে পারে, যার কারণে তোমাদের কি হবে, রাস্তায় অনেক দেরি হয়ে যেতে পারে। তো তোমরা যদি কেউ কোন পর্যন্ত টিকিট করো তো ওখানে স্টে করবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা রাতের বেলা পৌঁছাতে পারবো না, এক রাতে স্টে করবে, এরকম কোনো কিন্তু অপশান থাকবে না।
কিন্তু যদি তোমরা উকিমঠ পর্যন্ত করো তাহলে সেই অপশানটা তোমাদের কাছে অ্যাভেলেবেল, কারণ উকিমঠ হচ্ছে একটা শহর। তোমরা যদি উকিমঠ পর্যন্ত বাস টিকিটটা করো সব দিক থেকে তোমরা সুযোগ সুবিধা পাবে। এই চোপতায় কিন্তু হোটেল একদমই অ্যাভেলেবেল না। যখন এখানে লোক বেশি হয়, মানে পিক সিজন থাকে, তখন কিন্তু হোটেল পাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। এখান থেকে 1 কিলোমিটার নিচে আছে টেন্ট, সেখানে গিয়ে থাকতে হয়। আর যদি কেউ এখানে হোটেলে থাকতে চাও তাহলে পার নাইট 3000, 4000, 2500 এর কমে কিন্তু তোমরা হোটেল একদমই পাবে না। তো সেইভাবেই রেডি হয়ে তোমরা আসবে, আর একটু সকাল সকাল আসার চেষ্টা করবে যাতে করে এখানে তোমরা হোটেলটা নিতে পারো। না হলে তোমাদের এখানে এসে আবার রিটার্ন 1 কিলোমিটার ব্যাকে গিয়ে নিচে গিয়ে তোমাদের আবার টেন্ট নিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি চলে এসেছি যে চোপতা যেখান থেকে ট্রেকিং শুরু হয় তার একটু আগে পেছন সাইডে। এই জায়গাটা টোটালি সুইজারল্যান্ড ফিল দেয়। দেখো আমি সত্যি বলছি না মিথ্যা, তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা। তো চলো তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের চোপতার রাত্রের ডিনার, দেখে নাও। এখানে হোটেলের সঙ্গে সঙ্গে খাবারটাও এক্সপেন্সিভ, কিন্তু কাশ্মীরের মতো অতটা না যে ডাল ভাত 450 টাকা। এখানে এক্সপেন্সিভ আছে কিন্তু তার কোয়ান্টিটিটাও অনেকটাই বেশি। 1 প্লেট চাউমিন নিয়েছে আমাদের 120 টাকা, আর 1.5 প্লেট হচ্ছে 180 টাকা। আমরা 1.5 প্লেটই এনেছি এখানে, কিন্তু 1 প্লেট হামেশাই দুজনের ভালোভাবে হয়ে যায়। 1.5 প্লেট আমাদের কাছে অনেকটাই বেশি। আগের থেকে আমরা কোয়ান্টিটিটা বুঝতে পারিনি, আনার পরে দেখছি অনেকটাই বেশি। তো যাই হোক, রাতের ডিনারটা এটা দিয়েই সারবো। তো চলো, হর হর মহাদেব। সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি তুঙ্গনাথ ট্রেকিং এর জন্য, কিন্তু যাই না ভোলে বাবার কি ইচ্ছা, আকাশে প্রচন্ড মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে যাই হোক, ভোলে বাবার নাম নিয়ে আমরা ট্রেকিং শুরু করতে যাচ্ছি। চলো, হর হর মহাদেব। এখন আমাদের একটাই কাজ, এখান থেকে আমরা 2টো লাঠি নিয়ে নেব, তারপর ট্রেক শুরু করব, কারণ সামনে খুব চড়াই আছে, লাঠি ছাড়া একদম যাওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, এখানে একটা ব্যাপার আছে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো নেটওয়ার্ক নেই, তো খুবই সুন্দর। আর তারপর সব থেকে বড় কথা, এখানে লেডিসদের জন্য কোনো সুযোগ সুবিধা, মানে টয়লেট নেই এক্সট্রা ভাবে। না তুমি কোনো খাবারের দোকানে গেলে কোনো টয়লেট পাবে না, হোটেলের বাইরে মানে এক্সট্রা ভাবে কোনো টয়লেট আছে, কিচ্ছু নেই। যদি তোমরা এখানে রুম নাও তবেই সেটা ইউজ করতে পারবে, খুবই প্রবলেম। তো চলো, যাই হোক, এখন আমরা ট্রেক শুরু করতে যাচ্ছি। হর মহাদেব। এই যে হচ্ছে গেট, এই গেট দিয়ে এখন আমরা ঢুকবো। তো আমরা গেট দিয়ে ঢুকে গেছি, শুরু হয়ে গেছে আমাদের তুঙ্গনাথ ট্রেক। তো চলো যাওয়া যাক। ভোলেনাথের নাম নিয়ে দুপা হেঁটে পড়লাম না, এখনই মনে হচ্ছে হাঁপাচ্ছি। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু থেমেছে, হয়তো ভোলে বাবা ডাকছে। তবে এখানে কিন্তু একটা দারুণ মজা, নো ইলেকট্রিসিটি, নো ইন্টারনেট, নো নেটওয়ার্ক, শুধু ভোলে বাবার নাম নাও আর এগিয়ে যাও। আর তার সঙ্গে আছে নেচারের সৌন্দর্য, পাখির চিচি ডাক, সত্যি খুবই সুন্দর, একদম আলাদা একটা পরিবেশ। তো যারা আসতে চাচ্ছ বা আসছো, খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে শুরুর থেকেই রাস্তাটা কত চড়াই। তবে এখানে কেদারনাথের মতো ঘোড়ার অতটা উৎপাত নেই, ঘোড়ার উৎপাতটা কম, আর রাস্তাটাও মোটামুটি ভালো। দেখেছো বন্ধুরা, এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে সত্যি কি শাস্তি। বন্ধুরা, তো তুমি দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লাগছে। যতই কষ্ট হাঁটতে হাঁটতে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা সত্যি অসাম, মানে বলে বোঝানো যাবে না, ভীষণই সুন্দর। দেখো বন্ধুরা, তুঙ্গনাথ যাওয়ার রাস্তাটা কত সুন্দর, এক সাইডে খাই,
অন্য সাইডে জঙ্গল, ভীষণই সুন্দর রাস্তাটা। এই জায়গার সৌন্দর্য মুখে বলে বর্ণনা করার মতো কবি আমি নই, আমি খুবই একটা সাধারণ মানুষ। তো এই যে যে সৌন্দর্য, এটা আমি আমার ভাষায় তুলে ধরতে পারবো না, সেটা আমার দ্বারা সম্ভব না। যদি কবি হতাম হয়তো বা একটু আধটু চেষ্টা করতে পারতাম, কিন্তু হ্যাঁ, তবে আমি এটা ক্যামেরায় তুলে ধরে তোমাদেরকে একটু দেখাতে পারি যে সত্যি জায়গাটা কতটা সুন্দর। এই দেখো রাস্তাটা, এখনো 1 কিলোমিটার এসছি কিনা আমি জানি না, তবে অবস্থা ভীষণই টাইট, ভীষণ কষ্ট হয়ে গেছে, কথা বলতে পারছি না, মনে হচ্ছে দম আটকে আসছে, এতটাই কষ্ট হচ্ছে, কারণ এই পর্যন্ত রাস্তাটা ভীষণ খাড়াই। তো চলো আগে গিয়ে দেখা যাক। চলো হর হর মহাদেব, যাওয়া যাক। দেখো সামনে গিয়ে এইটুকু জায়গা আরো বেশি খাড়াই, যাই বলে। আমার বাস সাইডের দিকে জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর, মানে কি বলবো, ভীষণই সুন্দর। কিন্তু সুন্দর হলেও আমাদের এইসব জায়গার দিকে না তাকিয়ে এগিয়ে যেতে হবে, কারণ আকাশে প্রচণ্ড মেঘ, যত আগে আগে পৌঁছাতে পারবো ততই ভালো, কারণ মাঝখানে কোনো শেল্টারও নেই যে যেখানে দাঁড়িয়ে আমরা বৃষ্টি আসলে সেখানে দাঁড়াতে পারবো, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ জায়গাটা সত্যি ভীষণ ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছ আকাশে কি পরিমাণ মেঘ, প্রচণ্ড মেঘ করেছে। তো জানি না আমরা মন্দির পর্যন্ত বৃষ্টি আসার আগে পৌঁছাতে পারবো কিনা, তবে চেষ্টা তো করব। যত সামনে যাচ্ছি রাস্তাটা ততই খাড়াই। এই দেখো এখান দিয়ে ওই যে ওইভাবে আমাদের ওই উপরে উঠে যেতে হবে, রাস্তা দেখেই মাথা ঘোরাচ্ছে, এখন অতটা উপরে উঠতে হবে। তো চলো মাথাটা দড়ি দিয়ে বেঁধে নিয়ে ওঠা যাক। দেখতে পাচ্ছ আমার পেছনের জায়গাটা সত্যি ভীষণ ভীষণই সুন্দর। অনেকেই শর্টকাট নিচ্ছে, তা আমার মনে হয় শর্টকাট না নেওয়াটাই বেটার, কারণ রাস্তাটা প্রচণ্ড খাড়াই, পড়লে একদম শর্টকাটে ভোলে বাবার কাছে চলে যেতে হবে। কি দরকার ভাই, বলে না যতটা জীবন দিয়েছে সেটাকে সেভাবেই বাঁচি, দরকার নেই। তো চলো আমরা সঠিক রাস্তা দিয়েই যাই, আর তোমাদেরকে বলবো শর্টকাট না নিয়ে সঠিক রাস্তা ধরেই যাওয়াটা বেটার। যারা আমার এই ব্লগটা দেখছো আর ভাবছো যে দূর বাবা এত কষ্ট করে কে যাবে, তো তাদেরকে বলে দিই ভগবানের দর্শন পাওয়া তো ভাই অতটা সোজা না, একটু তো কষ্ট করতেই হবে, আর এটা তো খুবই সামান্য। তো এখানে এইটুকু কষ্ট করে যদি ভোলেনাথের দর্শন পাই, সত্যি কপাল। তো কার কি মনে হয় জানি না, তবে এইটুকু কষ্টের পর যদি আমি ভোলেনাথের দর্শন পাই, আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করব। এখন আমরা চলে এসেছি হাফ রাস্তাতে, আর হাফ বাকি। এই হাফ আস্তে আস্তে আমার এনার্জি শেষ। ও দিদি, ও দিদি, আমরা দিদির রাজ্যের লোক না ভাই, ওর জন্য সবাই আমাদের দিদি বলে সম্মান দেয়। তো চলো এখন আমরা হাফ রাস্তায় আছি, এখনো হাফ বাকি। দেখো ওই যে টপে যেতে হবে, ওই যে উঁচুতে দেখতে পাচ্ছ, ওখানে এখনো ওই মানুষ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই টপে আমাদের যেতে হবে। তো হাফ রাস্তা আস্তে আস্তে শরীরের এনার্জি শেষ, ব্যাটারি লো মারছে। সকালে 1 কাপ চা খেয়ে ট্রেক শুরু করেছি, এখন বাজে 9টা, ব্যাটারি তো লো মারবেই ভাই। তো চলো, ব্যাটারি চার্জ দেওয়ার মতো কোনো অপশান নেই বডিতে, কারণ দেখতে পাচ্ছ না কোনো দোকান আছে, না কোনো শেল্টার আছে, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো বডিটা শুধুমাত্র
ভোলে বাবার কাছে পৌঁছে চার্জ হতে পারে, তো সেখানে পৌঁছানোটাই সব থেকে জরুরি। তো চলো যা যাক, হর হর মহাদেব। এই কার যেন হাত পা কেটে গেছে গো, রক্ত পড়ে আছে রাস্তায়, ওই যে নিচে। সমতল রাস্তা, সঙ্গে গাড়ি, আর গাড়িতে বয়ফ্রেন্ডের পেছনে বসে বসে চলতে চলতে এই গান গেতে খুবই ভালো লাগে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর পাহাড়ি চড়াই রাস্তা, সাথে লাঠি, মুখে কথা নেই, দম লেগে আসছে। এখন তো মনে হচ্ছে এই পথ যদি তাড়াতাড়ি শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই বলো, খুব ভালো, খুব ভালো হতো। তো যেসব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা সমতল রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘোরো আর পথ যদি না শেষ হয় গান করো, তাদেরকে বলবো ভাই এখানে আসো, গানটা এখানে এসে গাও, সত্যি রাস্তা শেষ হবে না। হর হর মহাদেব। চলো এবার এগিয়ে যাই। জানি না আগে গিয়ে একটু সমতল রাস্তা পাবো কিনা। এখন তো শরীরের ব্যাটারিতে রেড সিগন্যাল দেখাচ্ছে। হাউস দ্য জোশ, হাউস দ্য জোশ লো। রাস্তাটা যত উপরে উঠছি ততই খাড়াই হচ্ছে। ও তোমরা ওই যে নিচে যে মেঘটা দেখতে পাচ্ছ, আমরা ওখান থেকে উঠে এসেছি। এখন আমরা আছি বলতে পারো প্রায় পাহাড়ের টপে। এখনো আমাদের যেতে হবে, ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওই ওপরটাই আমাদের যেতে হবে এখনো। তো বুঝতে পারছো, এই কারণেই বলা হয় তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতম শিব মন্দির, আর সেটার দর্শনেই আজকে আমরা যাচ্ছি। যাই হোক, সবই ভোলেনাথের ইচ্ছা, ভোলেনাথের কৃপা। তো চলো যাওয়া যাক, হর হর মহাদেব। এখনো আমাদের যেতে হবে ওই টপে, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন অত দূরে যেতে হবে, অত উঁচুতে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কি হবে। তো চলো যাওয়া যাক, হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাই, যা হবে দেখা যাবে। যত উপরে উঠছি, যত এগোচ্ছি, তত বৃষ্টিটা জোরে হতে শুরু করছে, বৃষ্টিটাও বাড়ছে, জানি না কি হবে। তো চলো যাওয়া যাক। যত তাড়াতাড়ি সম্ভব রেনকোটটা পরে নিতে হবে, না হলে নিজে তো ভিজবই, ক্যামেরাটাও ভিজবে, সব ভিজে যাবে। আর এখানে কোনো শেল্টার নেই যে তার নিচে দাঁড়িয়ে একটু ওয়েট করব। বৃষ্টি বাড়ছে দেখে আমরা তাড়াতাড়ি রেনকোটটা পরে নিলাম, কিন্তু রাস্তার পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে, স্লিপ হতে শুরু করেছে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, এই দেখো ওই যে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বদ্রীনাথ। জায়গাটা সত্যি তো খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আর আমরা এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে, আর মন্দিরটা দেখার পরে বুকে জল এসছে, মুখে জল এসছে। তো বুকে মুখে জল আসা দেখে মনে হয় আকাশ দিয়েও জল পড়া শুরু করে দিয়েছে। তো চলো, মন্দির যখন দেখা যাচ্ছে এগোনো যাক। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরের কাছে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে বাবা তুঙ্গনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছে এখানে পৌঁছাতে পেরে, কষ্টটা সার্থক। তো চলো, এখান থেকে আর মাত্র 1 থেকে 150 মিটার আছে, যাওয়া যাক। হর হর মহাদেব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ। এখন আমরা দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার লাইনে, এখন পুজো দেব আর জ্যোতির্লিঙ্গের দর্শন করব। তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব।
তো ফাইনালি আমরা 1 ঘন্টা লাইন দাঁড়ানোর পর বাবা তুঙ্গনাথের দর্শন পেয়েছি, জ্যোতির্লিঙ্গের দর্শন করেছি। সত্যি ভীষণ ভালো লাগছে, কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড়ও বাড়ছে। ওখানে ক্যামেরা বের করে ভিডিও করা তো দূরের কথা, পা রাখারও জায়গা নেই। তো এখন আমরা যাত্রা শুরু করছি চন্দ্রতালের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা প্রচণ্ড খাড়াই আর বৃষ্টিও হচ্ছে আস্তে আস্তে, মেঘও করেছে প্রচণ্ড। তো দেখতে পাচ্ছ রাস্তাটা একটু রিস্কি, আমাদের যেতে হবে ওই টপে। যত উপরে উঠছি রাস্তাটা যেন ততই ভয়ঙ্কর হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো রাস্তাটা সত্যি ভীষণই খতরনাক। তবে এখানে পৌঁছানোটা খুবই রিস্কি, রাস্তাটাও ভীষণ খারাপ, ভীষণ কষ্ট। কিন্তু তবু বন্ধুরা এখানে মানুষ কেন আসে জানো? চলো সেই দৃশ্যটা তোমাদের একবার দেখাই। এই দেখো, তো তোমরা এই দৃশ্যটা দেখে বুঝতেই পারছো যে মানুষ এত কষ্ট করে এখানে কেন আসে। তবে হ্যাঁ, এখান থেকে ব্যাগে করে আমরা হয়তো কিছু নিয়ে যেতে পারবো না, তবে দু চোখ ভরে যা দেখছি, আরে দেখে যা শান্তি, এটুকুই সঙ্গে যাবে। আর এর জন্যই এত কষ্ট করে এখানে আসা। এই শান্তিটা কাউকে বলে বোঝানো যায় না, আর বললে কেউ বুঝবেও না। তবে হ্যাঁ, যেটা ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর সেটা শেয়ার করতে পারলে সত্যি আমার ভীষণ ভালো লাগবে। দেখো এখান থেকে রাস্তাটা কতটা খারাপ আর কতটা খাড়াই। এই রাস্তা ধরে আমাদের উঠে যেতে হবে। এক্ষুনি পেছনে দুজন মানুষ এখান থেকে স্লিপ করে পড়ে গেছে। তো চলো যাই হোক, যাওয়া যাক। অনেকটাই কাছে চলে এসেছি, এখান থেকে হাল ছেড়ে দিলে হবে না। বাকি যে উপরে রাস্তাটুকু চড়াই করা ভীষণই টাফ, ভীষণ টাফ, ভীষণ কষ্ট হয়ে গেছে। ওপর দিকে তাকালে মনে হচ্ছে যে আর যাবো না, এখান থেকে ফিরে যাই। কিন্তু সেটা করা একদমই ভুল হবে। বহু কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আর সামান্য ওই টপে যেতে হবে, আর ওইটুকু বাকি আছে। যে ঝান্ডা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চন্দ্রশিলা। সত্যি মুখ দিয়ে এখন আর কথা বেরোচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি চন্দ্রশিলা। এতক্ষণের ট্রেকিং, এতক্ষণের কষ্ট সবকিছু সার্থক এখানে এসে। আর আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চন্দ্রশিলা সেই মন্দির। তো এই পর্যন্ত মানুষ কেন আসে এরও একটা কাহিনী আছে। শুধু এখানকার ভিউ বা সৌন্দর্য দেখতেই নয়, এরও একটা গুরুত্বপূর্ণ কাহিনী আছে, সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো। কিন্তু সেটা এখানকার যে ভিউটা সেটা দেখতে দেখতে। তো চলো এখানকার ভিউটা আগে দেখে নাও। এই চন্দ্রশিলা পরিচিত ত্রেতা যুগে শ্রীরাম ও রাবণের গল্প থেকে। শ্রীরাম জানতেন রাবণ ছিল একজন ভীষণ বড় শিব ভক্ত, আর তার সঙ্গে সঙ্গে ছিল একজন ব্রাহ্মণ জাতি। আর রাবণকে বধ করাটা শ্রীরামের কাছে একটা পাপ ছিল, আর সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে এসে শ্রীরাম তপস্যা করেছিলেন। এখন চন্দ্রশিলা দর্শনের পর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিচে নেমে যেতে হবে, কারণ প্রচণ্ড মেঘ করতে শুরু করেছে। দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসছে, আর বৃষ্টি আসলে তো ভীষণই বিপদ এই রাস্তা দিয়ে নামাটা। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিচে পৌঁছাতে পারলেই সেটা আমাদের জন্য মঙ্গল। তো চলো তাড়াতাড়ি যত সম্ভব নিচে নামা যাক। আমাদের এখন ওই নিচে যেতে হবে যেখানে মেঘ দেখা যাচ্ছে, ওই নিচেটাই এখন আমাদের যেতে হবে। ওপর থেকে এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর ঠান্ডা হাত পা কেন জিভও তুতলে যাচ্ছে। আমার কথাও সোজা হচ্ছে না, তোমরা হয়তো বুঝতেই পারছো, ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার কথাও তুতলে যাচ্ছে, যেটা বলতে যাচ্ছি তার উল্টোটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটা হাত পা নিয়ে
নিচে তো নেমে যাই, তারপর দেখা যাবে। আমরা ওই একদম চূড়ার থেকে, ওপর থেকে এই যে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 20 মিনিট। এখনো বহু রাস্তা বাকি, কিন্তু নামার সময় তো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যদিও যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিচে নেমে যেতে হবে, কারণ এখানকার ওয়েদার এই ভালো এই খারাপ, কখন খারাপ হয়ে যাবে বলা যাবে না। আর খারাপ হওয়ার আগেই যতটা সম্ভব নিচে নামাটাই ভালো। তো চলো নিচে যাওয়া যাক। দেখো এই রাস্তাতে এখন আমাদের নিচে নামতে হবে। তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পারছো, ওপর থেকে জল এসে রাস্তাটা ভিজে স্লিপ হয়ে গেছে অলরেডি। আর এরপরে যদি বৃষ্টি হয় তো রাস্তাটা আরো ভয়ানক হয়ে যাবে। আসলে এই সব রাস্তা দিয়ে ক্যামেরা হাতে নিয়ে কথা বলতে বলতে নামাটাই একটা ভীষণই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো তবু চলো চেষ্টা করছি, যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ কতটা খারাপভাবে নেমে গেছে রাস্তাটা। বলবো যারা এই চন্দ্রশিলা পিকে যেতে চাও তারা একটু সকাল সকাল ট্রেকিংটা শুরু করবে। বৃষ্টির কবলে পড়লে কিন্তু রাস্তাটার বেশি রিস্কি হয়ে যাবে। তার কারণে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব ট্রেকিংটা শুরু করবে, তাড়াতাড়ি ওখান থেকে ঘুরে নেমে আসতে পারবে, তাতে করে অনেকটাই সুবিধা হবে। দেখো তো বন্ধুরা, ফাইনালি আমরা চন্দ্রশিলা থেকে আমরা চলে এসেছি তুঙ্গনাথ মন্দিরের কাছে। তো যারা তুঙ্গনাথ আসতে চাচ্ছ বা আসছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে দিই। চোপতাতে কিন্তু ইলেকট্রিসিটি একদমই নেই। আর তারপরে হচ্ছে এখানে না আছে ইন্টারনেট কানেকশন, না আছে নেটওয়ার্ক। আর যদিও বা নেটওয়ার্ক থাকে সেটা শুধুমাত্র এয়ারটেল আর বিএসএনএল এর পাবে। আর জিওর নেটওয়ার্ক তো একেবারেই নেই। আর এয়ারটেল আর বিএসএনএল এর আছে, কিন্তু মাঝে মধ্যে সেই নেটওয়ার্কটা ছেড়ে দেয়, মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে ছেড়ে দেয়। তো আমি তার কারণেই বলবো যারা আসছো বা আসতে যাচ্ছ পাওয়ার ব্যাংকটা অবশ্যই সঙ্গে রাখবে, কারণ এখানে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে ইলেকট্রিসিটি দেয়। সেটা সোলারের মাধ্যমে চার্জ দিয়ে রাখে ব্যাটারিতে, সেখান থেকেই সাপ্লাই হয়। তো বুঝতেই পারছো ইলেকট্রিসিটির প্রবলেমটা কতটাই বেশি। তো যারা আসছে অবশ্যই পাওয়ার ব্যাংকটা সাথে রাখবে। তো ফাইনালি আমরা তুঙ্গনাথ দর্শন করে চলে আসলাম চোপতা। আর চোপতা থেকে আমরা তুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেক শুরু করেছিলাম সকাল 8টায়, আর এখন বাজে বিকাল 5টা। তো তুঙ্গনাথ দর্শন করে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এখান থেকে আমরা কালকে বেরিয়ে যাব। আর আমার তুঙ্গনাথের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই তুঙ্গনাথের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে আমার ছাড়া নতুন জায়গায় নিউ আপডেটেড ইনফরমেশন ভিডিও সবার আগে তোমরাই দেখতে পাও। তো চলো বাই, সবাই খুব ভালো থাকবে। হর হর মহাদেব।